তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব ম্যাথ প্যাডাগজি। তো ম্যাথ প্যাডাগজির অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে আমরা ডিসকাশন করব। তো এই ক্লাসটা আজকে আপনারা ডেমো ক্লাস হিসেবে নিতে পারেন। এই ধরনের ক্লাস আমরা প্রতিদিন আমাদের অ্যাপে আমরা কন্ডাক্ট করতে থাকব। তো আমরা আগে কিছুটা ক্লাস দিয়েছিলাম যেটা বেঙ্গলি এবং হিন্দিতে আমরা বুঝেছিলাম, কিন্তু তার পরবর্তী সময়ে আপনারা সবাই বলেছিলেন যে স্যার না আমাদের বাংলাতে বুঝালে সুবিধা হয়। তাই আমি কোয়েশ্চেনগুলোকে বাইলিঙ্গুয়াল করেছি, ওটাতে একদিকে ইংরেজি একদিকে আমাদের বেঙ্গলি রয়েছে। তো আমি এই দুটা ভাষাকে একসঙ্গে আমি আপনাদেরকে অর্থাৎ সবগুলোকে বাংলাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে ইংলিশ থাকবে, যেহেতু আমাদের পরীক্ষায় আমরা দেখেছি যে ইংরেজি এবং হিন্দিতে আমাদের কোয়েশ্চন আসে। পরীক্ষায় কিন্তু আমরা এই বাংলা ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চন কিন্তু পাবো না, সেটা আমরা সবাই জানি। তো ইংরেজি এবং হিন্দি থাকবে। তো আমরা বুঝার জন্য আমরা আজকে এই ক্লাসটা বাংলায় ট্রান্সলেট করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো চলুন প্রথম প্রশ্ন আমরা একটু দেখে নিই। এ চাইল্ড ইজ নট এবল টু ডিফারেন্সিয়েট বিটুইন এ স্কোয়ার অ্যান্ড এ রেক্টাঙ্গল। যদি কোনো ছাত্র বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য করতে পারে না, হি পুটস বোথ অফ দেম ইন দ্য সেম ক্যাটাগরি অ্যাকর্ডিং টু বেন হিলেস থিওরি জিওমেট্রিক্যাল রিজনিং এট হুইচ স্টেজ ইন দ্য স্টুডেন্টস। অর্থাৎ বেন হিলের যে একটা তত্ত্ব, এই তত্ত্ব থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আমরা একটা না একটা করে প্রশ্ন পাই। ক্লিয়ার? তো বেন হিলের তত্ত্ব নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি, যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন। অর্থাৎ সে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য করতে পারে না, যে এটা বর্গক্ষেত্র আর এটা আয়তক্ষেত্র, এই দুইটার মধ্যে পার্থক্য সে করতে পারে না। তো এই একটা ছাত্র যখন এই বর্গক্ষেত্র এবং আয়তের মধ্যে পার্থক্য করতে পারে না, তখন এই বাচ্চাটা কোন লেভেলে থাকে? তো এই ক্ষেত্রে বাচ্চাটা থাকে জিরো লেভেলে। বাচ্চাটা থাকে কোন লেভেলে? জিরো লেভেল। আর জিরো লেভেল মানে হচ্ছে কি ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়ন বা দৃশ্যকরণ। ঠিক আছে, দৃশ্যকরণ। আর যখন একটা শিশু এই গুণের আধারের ভিত্তিতে, গুণগত আধারের ভিত্তিতে এই আয়ত এবং বর্গের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে, যেটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র, তখন এই স্তরকে বলা হবে অ্যানালাইটিক লেভেল বা বিশ্লেষণ স্তর। ক্লিয়ার? তো যখন শিশুটা কোনো কিছু বুঝতে অর্থাৎ শুধুমাত্র দেখেছে যে এটাও চারকোণী বক্স আর এটাও চারকোণী বক্স, সে শুধু চারকোণী বক্স হিসাবেই জানে। ক্লিয়ার? তো এখানে এটা যে বর্গ আর এটা যে আয়ত্র সেটা কিন্তু সে জানে না, বা তার মধ্যে কি বেসিক পার্থক্য আছে এটাও কিন্তু সে বুঝতে পারে না। তো যার কারণে এখানে শুধু দেখার ভিত্তিতে, দৃশ্যকরণের ভিত্তিতে সে চিনতে পারে। সুতরাং এটাকে বলা হবে ভিজুয়ালাইজেশন। পুরো ডিটেলস কনসেপ্ট আমরা দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপর এই প্রশ্নটা দেখি, which of the following sequence would be appropriate for starting the teaching of addition in natural number? তো শিশুদেরকে আমরা ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার যে যোগ করা শেখাবো, নিচের কোন পদ্ধতিতে আমরা শেখাবো? তো এই প্রশ্নের কারেক্ট আনসারে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, একটা তত্ত্ব আমাদের রয়েছে, এটার নাম হচ্ছে ইএলপিএস। ঠিক আছে, ইএলপিএস থিওরি। বাচ্চাদেরকে যখনই আমরা ম্যাথস শেখাবো, তখন যদি আমরা এই ইএলপিএস থিওরির মধ্যে শেখাই, তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি জিনিসটা শিখে যাবে এবং বুঝতে পারবে। তো স্যার কথা হচ্ছে এবার সে ইএলপিএসটা আসলে কি? ই ফর এক্সপিরিয়েন্স। প্রথমে শিশুদেরকে অভিজ্ঞতা দিতে হবে বা এক্সপিরিয়েন্স। এই দেখুন, এক্সপিরিয়েন্স মানে ওয়ানটা প্রথমে আসবে। তো তার মানে এখানে 3 প্রথমে আছে, তো এটা কারেক্ট আনসার হবে না। এটাতে 3 প্রথমে আসছে, এটা কারেক্ট আনসার হবে না। তো কারেক্ট আনসার হয়তো বা খ হবে, নতুবা আমাদের গ হবে। এই দুইটা আমাদের কারেক্ট আনসার হবে না, কারণ প্রথমেই এক্সপিরিয়েন্স আমাদের থাকবে। তো এক্সপিরিয়েন্সটা 1 নম্বরে আছে, তো 1 নম্বরে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো হয়তো এটা হবে কারেক্ট আনসার, নতুবা এটা হবে। ক্লিয়ার? তো প্রথমে এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তারপর আমরা ভাষা। 3 নম্বরে আসবে ছবি বা পিকচার। ঠিক আছে? তো এই দেখুন পিকচার রয়েছে, আমরা রিপ্রেজেন্টিং দ্য সিচুয়েশন বাই পিকচার। তো পিকচারটা আমাদের 3 নম্বরে আসবে। তো এই 4টা আমাদের 3 নম্বরে আসবে। 4 নম্বর যেটা, এটা 3 নম্বরে আসবে। এই দেখুন 1 2 3 নম্বরে কিন্তু 4 আছে, এখানেও কিন্তু 3 নম্বরে 4 আছে। আচ্ছা, ক্লিয়ার? তো এখানেও ঝামেলা আছে। আর তারপর দেখি এস মানে কি? সিম্বল। সিম্বল মানে চিহ্ন, সাংকেতিক চিহ্ন বা প্রতীক। তো সিম্বলটা সবে লাস্টে থাকবে, শেষে। তো সিম্বল দেখুন এখানে আছে সিম্বল। তো সিম্বলটা কত নম্বরে রয়েছে? 2 নম্বরে রয়েছে। তার মানে 2টা লাস্টে হবে, তার মানে 1 3 4 2 ইএলপিএস। ঠিক আছে, ক্লিয়ার? তো প্রথমে আমরা শিশুদেরকে এক্সপেরিয়েন্সের মাধ্যমে শেখাবো, তারপর আমরা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার মাধ্যমে শেখাবো, অর্থাৎ এক্সপ্লেইন দ্য সিচুয়েশন ভার্বালি যেটাকে বলা হয়েছে। মৌখিকভাবে তার পরিস্থিতি ব্যাখ্যা করব, মানে ভাষাগত দিক দিয়ে ব্যাখ্যা করব। তারপর হচ্ছে পিকচার,
পিক্টোরিয়াল মাধ্যমে রিপ্রেজেন্টিং দ্য সিচুয়েশন বাই পিকচার, তারপর শেষে আমাদের কি আসবে, সিম্বল আসবে। রিপ্রেজেন্টিং দ্য সিচুয়েশন বাই সিম্বল, শেষে আমরা তাকে সিম্বল দিয়ে শেখাবো। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখি, অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অর্থাৎ এনসিএফ 2005 এর মতে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ভিশন অফ এক্সিলেন্ট ম্যাথমেটিক্যাল এডুকেশন, অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম হিসাবে কোনটি চমৎকার গাণিতিক শিক্ষার দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে, অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম হিসাবে নিচের কোনটা সঠিক এটা আমাদের বলতে হবে। হাই কোয়ালিটি ম্যাথমেটিক্যাল এডুকেশন ইজ ওয়ান ইন হুইচ নো স্টুডেন্টস ফেল। তো এনসিএফই কখনো বলেছে যে কোনো শিক্ষার্থী ফেল হয় না। উচ্চমানের গাণিতিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা যেখানে কোনো শিক্ষার্থী ব্যর্থ হয় না, এটা কিন্তু আমরা এনসিএফ এ পাইনি। তার মানে এটা কারেক্ট আনসার হবে না। ক্লিয়ার? ম্যাথমেটিক্স এডুকেশন শুড প্রোভাইড স্টুডেন্ট উইথ ভেরিয়াস কেরিয়ার অপশন, আমরা ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনা, তার বিভিন্ন ধরনের কেরিয়ার সম্বন্ধে সুযোগ প্রদান করব। এই ধরনের কথা আমরা প্যাডাগজিতে বলতে পারি না, কিংবা এনসিএফ এ সেটা বলা নেই। অল স্টুডেন্টস ক্যান লার্ন ম্যাথমেটিক্স অ্যান্ড অল স্টুডেন্টস নিড টু লার্ন ম্যাথমেটিক্স, সকল শিক্ষার্থী গণিত শিখতে পারে এবং সকল শিক্ষার্থীর গণিত শেখা প্রয়োজন, এটা হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। তারপর দেখি সাকসেস ইন অলিম্পিয়াড এন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, ইয়েস কম্পিটিটিভ এক্সামিনেশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যখনই আসবে এটা আমাদের কারেক্ট আনসার হবে না, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা ছাত্রদেরকে শিক্ষাদান করি না। ক্লিয়ার? তো এখানে কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, যে অল স্টুডেন্টস ক্যান লার্ন ম্যাথমেটিক্স, সকল শিক্ষার্থী গণিত শিখতে পারে এবং সকল শিক্ষার্থীর গণিত শেখা প্রয়োজন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে চলেছে এবং এগুলোও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে নেওয়া প্রশ্ন। তো এবারে কোয়েশ্চন নাম্বার 4 এ কি বলেছে দেখে নেওয়া যাক। এ টিচার আস্কড হার স্টুডেন্টস টু মেক এ ম্যাথমেটিক্স জার্নাল and write down situation in which they used mathematics in their daily lives. Her purpose is to, একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের একটি গণিত জার্নাল তৈরি করতে বলেন, অর্থাৎ গণিতের একটা পত্রিকা তৈরি করতে বলেন, যে গণিত নিয়ে কিছু লেখালেখি করতে বলেন এবং তাদের দৈনন্দিন জীবনে যে গণিত ব্যবহার করে এমন পরিস্থিতি লিখতে বলেছিলেন, যে তুমি কিছু এমন একটা কিছু তুমি নিজে প্রতি জার্নালে লেখো যেখানে তুমি বাস্তব জীবনে, যে তোমার প্রত্যেক দিনের জীবনে তুমি গণিত কিভাবে ব্যবহার করো এই বিষয়ে তুমি কিছু একটা লিখো এই পত্রিকার মধ্যে, এই জার্নালের মধ্যে। এখানে শিক্ষিকার উদ্দেশ্যটা কি ছিল? প্রিপেয়ার দ্য ক্লাস ফর আপকামিং ইন্সপেকশন, আসন্ন পরিদর্শনের জন্য ক্লাস প্রস্তুত করা মোটেই না, এখানে কোনো ইন্সপেকশনের এখানে কোনো সম্পর্কই আমরা দেখতে পাচ্ছি না। হেল্প স্টুডেন্টস ইমপ্রুভ ক্যালকুলেশন স্কিল, শিক্ষার্থীদের গণনা দক্ষতা উন্নত করতে, এখানে সে তার গণিত কি করে সে বুঝতে পারলো, তার দৈনন্দিন জীবনে কি করে সে গণিত ব্যবহার করতে পারবে এই ব্যাপারে সে লিখবে। এখানে গণনা দক্ষতা কোন কাজে লাগছে, এটা তো কোনো সম্পর্কই নাই, কাটলাম। তারপর দেখি হেল্প স্টুডেন্টস রিলেট ক্লাসরুম ম্যাথমেটিক্স ইজ টু ম্যাথমেটিক্স ইউজড ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড, অর্থাৎ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের গণিতকে বাইরের জগতে ব্যবহৃত গণিতের সাথে সম্পর্কিত করতে সাহায্য করা, অর্থাৎ সে যে শ্রেণীকক্ষে যে গণিতটা শিখবে এই গণিতটা যাতে বাইরের জগতে সে যাতে গণিতের সঙ্গে ব্যবহার করতে পারে। বাইরে অর্থাৎ আমি ক্লাসে আজকে গণিত শিখলাম, আমি আজকে এডিশন শিখেছি, মাইনাস শিখেছি। এবার আমি কোনো একটা দোকানে গিয়ে যদি আমি হিসাব করতে না পারি তাহলে এই গণিত শেখার আমার কি কোনো মানে থাকলো না। তো তার মানে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের গণিতকে বাইরের জগতে ব্যবহৃত গণিতের সাথে সম্পর্কিত করতে সাহায্য করা, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আর এখানে পরীক্ষা বা টেস্ট এটা আমরা বলতে পারি না, এটা ক্যান্সেল। সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার সি। তারপর আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে। ম্যাথমেটিক্স ইজ নট জাস্ট অ্যারিথমেটিক, গণিতটা কেবল পাটিগণিত নয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য গিভেন কন্টেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে
কোনটা সবচেয়ে উপযুক্ত এটা আমাদের বলতে হবে। গণিত কেবল পাটিগণিত নয়। প্রদত্ত প্রেক্ষাপটে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত বিষয়, তারপর দেখি আমরা কোয়েশ্চেন নম্বর 5 কি বলেছে। প্রাথমিক পর্যায়ে কেবল জ্যামিতিক আকারের প্যাটার্ন শেখানো হয়। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে কেবল অনলি শুধু জ্যামিতি শেখানো, বাকি শেখানো হয় না? প্লাস মাইনাস এডিশন শেখানো হয় না? হয় স্যার। তো এখানে বলছে কেবল জ্যামিতীয় প্যাটার্ন শেখানো হয়, তার মানে এটা ক্যান্সেল। পাটিগণিত বীজগণিতের অন্তর্গত নয়। কেন নয়? এরিথমেটিক ইজ নট ইনহারেন্ট ইন এলজেব্রা। আরে পাটিগণিতের মধ্যে তো বীজগণিত রয়েছে, তাই না? গণিত পাঠ্যপুস্তকে জ্যামিতিক একটি পৃথক বিভাগ হিসাবে প্রস্তাব করা মোটেই না। এখানে গণিতের মধ্যেই কিন্তু জ্যামিতির একটা চ্যাপ্টার থাকে, গণিতের বিষয়ের মধ্যে কিন্তু জিওমেট্রির একটা স্পেশাল চ্যাপ্টার থাকে। তো কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার ঘ ইজ দ্য রাইট আনসার। গাণিতিক পাঠ্যক্রমের মাধ্যমে আকার, স্থানিক, বোধগম্যতা, পরিমাপ, তথ্য পরিচালনার মতো গণিতের ক্ষেত্রগুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে? তো পাঠ্যক্রমিক যে গাণিতিক পাঠ্যক্রম রয়েছে, এই পাঠ্যক্রমের মধ্যে আমাদের আকার, স্থানিক বোধগম্যতা যেমন শেপ, স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, মেজারমেন্ট, ডাটা হ্যান্ডলিং, এই সবগুলা কিন্তু এখানে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যার কারণে গণিতটা শুধুমাত্র পাটিগণিত নয়, এটা আমরা বলতে পারবো। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ক্যান নট বি টট ইউজিং ডেন্স ব্লক? তো ডেন্স ব্লক হচ্ছে একটা টিএলএম এর নাম, বা শিক্ষণ সামগ্রী আমরা যাকে বলতে পারি। গণিতে বিভিন্ন ধরনের শিক্ষণ সামগ্রী ব্যবহৃত হয়, তার বিভিন্ন নাম রয়েছে। তো এই সবগুলা যে ডাইন্স ব্লকটা ব্যবহার করে আমরা কি শেখাতে পারবো না। তো দেখুন, ডাইন্স ব্লক ব্যবহার করতে পারি আমরা সংখ্যা এবং প্লেস ভ্যালু শেখাতে পারি, যোগ বিয়োগ শেখাতে পারি, কিন্তু সম্ভাব্যতা বা প্রবাবিলিটি আমরা ডাইন্স ব্লক ব্যবহার করে শেখাতে পারি না। তো গণিতের কি কি টিএলএম রয়েছে, কোন টপিক দিয়ে কি শেখানো যায়, এই সবগুলা কিন্তু আমরা কনসেপ্ট ক্লাসে বলে দিয়েছি। একটা ম্যারাথন ক্লাস আছে, আপনারা দেখে নেবেন, বা এই ম্যাথসের নোটসও আমরা আপলোড করে দিয়েছি অ্যাপে, আপনারা নোটসটা দেখলেও বুঝতে পারবেন। তো এবারে দেখুন কোয়েশ্চন নাম্বার 7 এ কি বলা হয়েছে। When a student was asked to write 6065 as a number, he wrote it as 665. Why did this type error occur? যখন একজন শিক্ষার্থীকে সংখ্যা হিসাবে 6065 লিখতে বলা হয়েছিল, তখন সে এই 665 তার মানে 665 লিখেছিল। এটি তার কি ধরনের ভুল ছিল? দ্য স্টুডেন্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড নাম্বার। স্টুডেন্ট সংখ্যা সম্বন্ধে বোঝে না। তো সংখ্যা সম্বন্ধে যদি বোঝে না, তাহলে এই 665 এগুলো লিখলো কি করে? তার মানে সংখ্যা সম্বন্ধে তার তো জ্ঞান আছে, তো তার মানে এটা ক্যান্সেল। ঠিক আছে, সংখ্যা সম্বন্ধে জ্ঞান তো আছে, আমরা বুঝলাম। তারপর হচ্ছে কি তারপর দেখি, দ্য স্টুডেন্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার। মানে শিক্ষার্থী মূল এবং ক্রমিক সংখ্যা বুঝে না। কেন বুঝবে না? ক্রমিক সংখ্যা বুঝে, যার কারণে তো 65 বলতে 6 আর 5 লিখেছে, নয়তো 5 6 লিখে দিত, 56 লিখে দিত। দিস ইজ এ অপারেশনাল এরর। অপারেশনাল এরর বা কার্যকরী গঠিত। অপারেশনাল এরর মানে কি? অপারেশন বলতে যেমন প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, এইগুলা করতে যদি তার ভুল হয়, তবে সেইগুলো আমরা বলতে পারি অপারেশনাল ভুল। যেমন কোনো ছাত্র যদি 6 + 5 = সে 10 লিখে দিল, এটা তো ভুল, কারণ 6 + 5 = 10 হবে না। কোনো ছাত্র যদি 6 + 5 = 10 লিখে দেয়, তো এটা তার কি ধরনের ভুল? এটা তার অপারেশনাল এরর। কিন্তু এখানে তো ব্যাপারটা এরকম কিছু না। তো এখানে কারেক্ট আনসার হবে স্থানিক মানের ধারণাটা বুঝেনি সে, তার এই যে প্লেস ভ্যালু সম্বন্ধে তার কনসেপ্টের কোনো ধারণা নেই, যার কারণে সে 6065 কে 665 লিখে নিয়েছে। ক্লিয়ার? Some students have confusion about the terms quotient and remainder. Which of the following strategies is appropriate to remove such confusion among students? কিছু শিক্ষার্থী ভাগফল এবং অবশিষ্টাংশ শব্দগুলি সম্বন্ধে বিভ্রান্তি রয়েছে। তারা ভাগফল এবং অবশিষ্ট শব্দ সম্বন্ধে তারা বুঝতে চায় না, বা বুঝতে পারে না, বা বুঝতে পারে না। শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের বিভ্রান্তি দূর করার জন্য নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটা উপযুক্ত? আচ্ছা, শিক্ষক ব্ল্যাকবোর্ডে কয়েকটি ভাগের সমস্যা প্রদর্শন করবেন। যখনই শিক্ষক ব্ল্যাকবোর্ডে কিছু একটা করবেন, বা বাংলা হলে কৃষ্ণ ফলক লেখা থাকবে, বাংলা তো থাকবে না আপনাদের ম্যাথসে, যাই হোক। তো ব্ল্যাকবোর্ডে যদি কিছু থাকে, যে শিক্ষক ব্ল্যাকবোর্ডে কিছু করছেন, ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছেন, তাহলে এটা কারেক্ট আনসার কখন হবে না? এটা কাটলেন। ক্লিয়ার?
আ তারপর সংখ্যার্থীদের মধ্যে একটা কার্যপত্র দেওয়া হয়, এটি অনুশীলন করতে দেওয়া, অর্থাৎ ওয়ার্কশিট বা প্র্যাকটিস। আমরা শিশুদেরকে অনেক বেশি প্র্যাকটিস করাই না। কোয়েশ্চেন নাম্বার 8, এই প্র্যাকটিস এটাও কিন্তু ক্যানসেল। ক্লিয়ার? তারপর দেখুন, ইউজ কনক্রিট অবজেক্ট অ্যান্ড আস্ক স্টুডেন্টস টু মেক ডিফারেন্ট টাইপ অফ গ্রুপস অ্যান্ড অবজার্ভ দ্য নাম্বার অফ গ্রুপস অ্যান্ড অবজেক্ট আউটসাইড দ্য গ্রুপস। একটা নির্দিষ্ট বস্তু ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দল তৈরি করতে হবে এবং দলের বাইরের দল এবং বস্তুর সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে। এটা কারেক্ট আনসার। তার কারণ এখানে ব্ল্যাকবোর্ড এটা কারেক্ট আনসার হবে না। কার্যপত্র বা অনুশীলন এটা কারেক্ট আনসার হবে না। আর তার বারবার একটা সংজ্ঞা বারবার লেখানো, অর্থাৎ নকল করানো, কপি করানো, জবরদস্তি করানো, এটা কারেক্ট আনসার হবে না। তো তার মানে এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার গ। ক্লিয়ার? Which of the following is not a features of summative assessment? আচ্ছা, তো এই সামেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বা সমষ্টিগত মূল্যায়নের বৈশিষ্ট্য নয় কোনটি? তো সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কি দ্য এন্ড অফ দ্য ইয়ার বা এন্ড অফ দ্য কোর্সে আমরা যেটা টেস্ট নেই, এটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট, দ্য এন্ড অফ, একদম শেষে। এবং এটা হচ্ছে একটা ফাইনাল জাজমেন্ট। আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট সম্বন্ধে অনেক ক্লাস দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো সামেটিভ অ্যাসেসমেন্টটা কি হয়, বছরের শেষে হয় এবং এটা থেকে বাচ্চারা যে পরবর্তী সময়ে কোনো কিছু শুধরাবে সেটা কিন্তু সুযোগ থাকে না। আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি হয়, যেকোনো সময় হতে পারে, যেকোনো সময় ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেকোনোভাবে হতে পারে, গঠনমূলক মূল্যায়ন। এখানে বাচ্চা যেখানে ভুল করেছে পরবর্তী সময় সেটা শুধরানোর তার সুযোগ থাকে। তো এটা বলেছে কোনটা ফিচার্স নয়, সামেটিভ অ্যাসেসমেন্টের ফিচার নয়। তো আগে দেখি কোন কোনটা সামেটিভ অ্যাসেসমেন্টের ফিচার্স রয়েছে। ইট ইজ এ টার্ম অ্যান্ড এক্সামিনেশন, ইয়েস, একদম শেষে পরীক্ষাটা হয়, এটা কারেক্ট। ইট ইউজ ফর গ্রেডিং, প্রমোশন অ্যান্ড প্লেসমেন্ট, যেহেতু একদম লাস্টে হবে, যেমন কোনো বাচ্চা যদি ক্লাস 6 এর ফাইনাল পরীক্ষা দেয় তাহলে সে 7 এ উঠবে, ক্লিয়ার, তার প্রমোশন হবে, ইয়েস, এটাও কারেক্ট। ইট ফোকাসড অন ডায়াগনোসিং অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য চিলড্রেন, এটি শক্তি এবং দুর্বলতা নির্ণয়ের উপর দৃষ্টি করে, মোটেই না, কারণ সামেটিভ অ্যাসেসমেন্ট এটা করে না, এটা ফরমেটিভ অ্যাসেসমেন্টের কাজ। ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দুর্বলতা কোথায় রয়েছে এবং কোন জায়গাতে শিক্ষার্থীরা একটু শক্তিশালী রয়েছে, কোন জায়গায় দুর্বল রয়েছে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টে আমরা এটা বুঝতে পারি না। ক্লিয়ার? ইট ইজ প্রোডাকশন অপটিমাইজেশন অ্যান্ড নট প্রসেস অপটিমাইজেশন। আচ্ছা, যাই হোক, তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। কারণ কেন, এটা দেখুন নট এ ফিচার, তো নট এ ফিচার এটা কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট এটা ফিচার নয়, এটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের ফিচার। যে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা শিশুদের যে দুর্বলতা কোথায় রয়েছে, কোথায় ডায়াগনোস করতে হবে, কোথায় স্ট্রেংথ রয়েছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। ক্লিয়ার? হুইচ এবার দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ডিজাইরেবল ফিচার্স অফ ম্যাথমেটিক্স টিচিং? গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য? ক্লাসে অ্যালগরিদম প্রদর্শন করুন এবং শিক্ষার্থীদের এটি মুখস্থ করতে বলুন। মেমোরাইজ বা মুখস্থ কোনো সময় আমাদের পেডাগজিতে কারেক্ট আনসার হয় না, এটা মাথায় রাখবেন, এটা ক্যান্সেল। আমি এবার বাংলা ক্লাসে অনেকবার বলেছি আপনাদের যে মুখস্থ করা, মেমোরাইজ করা এগুলা কখনোই আমাদের কি হতে পারে না, কারেক্ট আনসার হতে পারে না। অর্থপূর্ণ এবং চ্যালেঞ্জেস প্রশ্ন তৈরি করুন এবং শিক্ষার্থীদের সামনে সমস্যা উপস্থাপন করুন। এবার দেখুন ব্ল্যাকবোর্ড ইউজ করতে হবে। আগে বলেছিলাম যে যেখানে ব্ল্যাকবোর্ড ইউজ করতে হবে সেটা আমরা কি করব, আমরা সেটা কেটে দিব, এটা কারেক্ট আনসার আমাদের হবে না। ঠিক আছে, ক্লিয়ার? পাঠ্যপুস্তকে সমাধান করা মডেল সমস্যার মতো সমস্যা সমাধান করতে শিক্ষার্থীদের নির্দেশ দিন যে বইতে যেভাবে আছে একুরেট তোমাকে করতে হবে, বইয়ের মতো করে করতে হবে, বইয়ের বাইরে তোমাকে করলে চলবে না। এটা কি ধরনের কথা ভাই? বইয়ে যে ধরনের আছে সেম টু সেম আমি করব? মোটেই না। আমি তো বই পাঠ্যপুস্তক ছাড়াও তো আমি অনেকভাবে শিশুদেরকে শেখাতে পারি বা শিশুরা শিখতে পারে। তার মানে এখানে অপশন নাম্বার 1, তারপর অপশন নাম্বার 1, তারপর অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি তো ক্যান্সেল হলো। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ফর্মুলেট মিনিংফুল এন্ড চ্যালেঞ্জিং কোয়েশ্চন এন্ড পোজ দেম টু স্টুডেন্ট। অর্থপূর্ণ এবং চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করতে হবে যাতে করে তারা কি হয়, আর এই ধরনের কাজ যদি আমি করি, অর্থপূর্ণ এবং চ্যালেঞ্জিং প্রশ্ন যদি আমি তৈরি করি
এবং শিক্ষার্থীদের সামনে যদি সেটা উপস্থাপন করি, তো তার মধ্যে এই ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে। হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ম্যাথমেটিক্স? তো গণিতের প্রকৃতি অনুসারে নিচের কোনটা সঠিক? গণিতের একটা নিজস্ব ভাষা আছে। ম্যাথমেটিক্স হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ। এনি ম্যাথমেটিক্যাল প্রবলেম হ্যাজ অনলি ওয়ান সলিউশন। যে কোনো গণিতের সমস্যার একটি মাত্র সমাধান থাকে। ম্যাথমেটিক্যাল কনসেপ্টস আর অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ গাণিতিক ধারণাগুলি বিমূর্ত। তো কনসেপ্টে আমরা বারবার বলেছি যে গণিতের একটা নিজস্ব ভাষা আছে, যে গণিতের একটা নিজস্ব ভাষা আছে, গণিতের একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে, কারণ প্রত্যেকটারই একটা একটা সাবজেক্টের সঙ্গে এক একটা ভাষা কিন্তু। তো গণিতের একটা নির্দিষ্ট ভাষা আছে এবং গণিতের ধারণাগুলো বিমূর্ত ধারণা হয়। ম্যাথমেটিক্সের কনসেপ্টগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট হয়, কিন্তু যে কোনো গাণিতিক সমস্যার যে একটাই সমাধান থাকবে সেটা আমরা বলতে পারি না, কারণ বিভিন্ন অ্যাঙ্গুলে গেলে তার বিভিন্ন সময় সমাধান বেরিয়ে আসবে। তো এক্ষেত্রে এ এবং সি হবে কারেক্ট আনসার। তো এ সি অপশন নাম্বার কতে দেওয়া আছে, তো ক হচ্ছে কারেক্ট আনসার। তো তারপর কোয়েশ্চন নাম্বার 12 কি দিচ্ছে দেখি। Visualization and representation are important process to the ensured in teaching at the primary stage because প্রাথমিক পর্যায়ে শিক্ষাদানে দৃশ্যায়ন এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কারণ কি? প্রাথমিক স্তরে যে দৃশ্যায়ন এবং প্রতিনিধিত্ব করা, এটা নিশ্চিত করাটা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটার কারণ কি? উচ্চতর শ্রেণীতে বীজগণিত এবং জ্যামিতি শেখানোর জন্য এর প্রভাব রয়েছে। প্রাথমিক পর্যায়ে দক্ষতাগুলি শেখানো উচিত। গণিত শেখার মূল্যায়ন হিসাবে এটি একমাত্র উপায়। এটি শিক্ষকের সহজ কাজ। এখানে দেখুন অপশন নাম্বার বিতে দেওয়া আছে অনলি, এটা একমাত্র স্কিল। তার মানে অপশন নাম্বার বি অনলি দেওয়া আছে, সেটা হবে না। এটাও দেখুন অনলি দেওয়া আছে, অনলি থাকলে আমরা কারেক্ট আনসার পেডাগজিতে আমাদের হয় না। ক্লিয়ার? অনলি দেওয়া আছে, দুইটা অপশন আমি কাটলাম। আর টিচারের কাজটাকে সহজ করবে। আরে টিচারের কাজ সহজ কঠিন বলে কিছু হয় না। টিচার যে পরিস্থিতিতে যাবেন তিনি সেখানে এই মতো করে তিনি ক্লাসটা কন্ডাক্ট করার চেষ্টা করেন সবসময়। তো শিক্ষকের কাজটা সহজ হবে সেটা বলতে পারি না, তার কারণ তিনটা অপশন কাটা গেল। তাই কারেক্ট আনসার অপশন নাম্বার এ। দিস হ্যাভ এ ইমপ্লিকেশন ফর টিচিং অ্যালজেব্রা এন্ড জিওমেট্রি ইন হায়ার ম্যাথমেটিক্স। আচ্ছা, 13 নম্বর কোয়েশ্চনটা আমরা একটু পরে দেখছি। 14 নম্বর প্রশ্নটা দেখি। ডিটারমাইন দ্য নেক্সট নাম্বার অবজার্ভিং দ্য ডিজিট অফ ইচ নাম্বার। কোয়েশ্চন নাম্বার 14 এ কোয়েশ্চনটা মিস্টেক আছে। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 15, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করতে হবে। এখানে নিম্নলিখিত বিবৃতিগুলো আমাদের বিবেচনা একটু করতে হবে। দেখি, অল প্রাইম নাম্বারস আর অড নাম্বারস। সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। There are only 5 single digit prime number. There are infinitely many prime numbers. Prime numbers have only 2 factor. Correct answer কি দাঁড়াবে? আচ্ছা, অল প্রাইম নাম্বার আর অড নাম্বার, এটা কি সত্য? বলুন তো একবার। অল প্রাইম নাম্বার আর অড নাম্বার মানে সব মৌলিক সংখ্যাই বিজোড় সংখ্যা। আচ্ছা, 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এক অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে এই 4টা। এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের এই 4টা, 2, 3, 5 এবং 7। তো এখানে বলেছে সব প্রাইম নাম্বার হচ্ছে অড নাম্বার। তো এখানে দুইটা হচ্ছে প্রাইম নাম্বার, কিন্তু দুইটা কি অড নাম্বার? দুইটা কি বিজোড় সংখ্যা? না, দুই তো জোড় সংখ্যা। জোড় হয়েছে কিন্তু তবুও সে মৌলিক হয়েছে। তার মানে 1 নম্বর অপশনটা আমাদের ভুল। সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা হতে পারে না। জোড় সংখ্যাও মৌলিক সংখ্যা হতে পারে, যেমন 2। ক্লিয়ার? এটা ভুল। ঠিক আছে, এটা ভুল। দেয়ার আর অনলি 5 সিঙ্গল ডিজিট প্রাইম নাম্বার। তো এক অঙ্ক বিশিষ্ট 5টি মৌলিক সংখ্যা আছে। কোথায় ভাই? আমরা তো 4টা পেলাম, 2, 3, 5, 7, তারপর 11। তো 11 যদি যাই তাহলে তো 2 অঙ্ক হয়ে যাবে। তো এক অঙ্ক কোথায়? তো এক অঙ্কের মাত্র 4টা আছে, 5টা নয়। কি কি? 2, 3, 5, 7। তার মানে এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল।
দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইম নাম্বার। দেখুন অগণিত অসীমভাবে অনেক মৌলিক সংখ্যা আছে। তো সংখ্যার কোনো শেষ আছে? সংখ্যার তো কোনো শেষ নাই। 10,00,000, 10 করোড়, 10 নিযুত, 10 আরব অনেক সংখ্যা আছে। 100 করোড়। তো যত সংখ্যা বেরিয়ে যাবে তত মৌলিক সংখ্যা থাকবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে কারেক্ট। প্রাইম নাম্বারস হ্যাভ অনলি 2 ফ্যাক্টরস, এটাও কারেক্ট। মৌলিক সংখ্যার মাত্র ২ টা গুণনীয়ক থাকে। যেমন ধরুন ৫, তো কি থাকবে? ৫ একে ৫, আর কিছু থাকবে না। যেমন ২৩, ২৩ হলে কি থাকবে? ২৩ একে ২৩, একটা ২৩ এবং একটা ১। এই ২ টা গুণনীয়ক থাকবে, আর কোনো গুণনীয়ক থাকে না। তো তার মানে ৩ এবং ৪ হচ্ছে কারেক্ট। তো ৩ এবং ৪ অপশন নাম্বার গ তে দেওয়া আছে, অপশন নাম্বার সি তে। তো তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আচ্ছা, এই প্রশ্নটা আগে আমরা একটু কোয়েশ্চন মিস্টেক ছিল, এটা আমরা ঠিক করেছি। তো ডিটারমাইন দ্য নেক্সট নাম্বার বাই অবজার্ভিং দ্য ডিজিট অফ ইচ নাম্বার, এটাকে বলা হয় প্যাটার্ন। তো এটা এই যে টপিকটাকে বলা হবে প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে প্রশ্ন আসে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আর 910, 821, 732, 643, তো তার পরের সংখ্যাটা কি দাঁড়াবে? এবার দেখুন 910 থেকে আমি যদি 821 এ যাই, তাহলে 910 থেকে যদি আমি 89 মাইনাস করি তাহলে 821 পাবো। আবার 821 থেকে যদি আমি আরো 89 মাইনাস করি তাহলে 732 পাবো। 732 থেকে যদি আরো 89 মাইনাস করি তাহলে 643 পাবো। তাহলে এবার 643 থেকে যদি আমি 89 মাইনাস করি তাহলে যে পাবো সেটাই তোমার কারেক্ট আনসার। তো এখানে কত হবে? আ 13, 13 থেকে 9 গেলে কত দাঁড়াবে? 4। তো এখানে থাকছে 3, 13, 13 থেকে 8 গেলে হবে আমার 5, আর এখানে 5, তো 554 ইজ দ্য রাইট আনসার। দেখলেন কত সহজে প্রশ্নটা হয়ে গেল। ক্লিয়ার? তো এই ছিল আজকের এই সম্পূর্ণ 15 টা কোয়েশ্চন আমরা আজকে ডিসকাস করলাম ম্যাথ প্যাডাগজির। তো এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন পাবেন আমাদের এই চ্যানেলে। আপনারা বিস্তারিত অবশ্যই জানতে হলে আপনার সহজগুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমাদের কোর্সে জয়েন হয়ে যাবেন। তো সবগুলা ডিটেইলস সবগুলা কনসেপ্ট ক্লাস বা থিওরি ক্লাস, প্যাডাগজির ক্লাস সবগুলো আপনারা পেয়ে যাবেন অল সাবজেক্টের। ক্লিয়ার? তো বা আপনারা মক টেস্টও এখানে দিতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানালে খুশি হব। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় হিন্দ।